নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাই। আজ সোমবার সকালে উঠে আমার পুজো করা হয়ে গিয়েছে, কিন্তু এখনো ফুল নিয়ে আসা হয়নি। ফুল নিয়ে আসার পর আরো একবার ফুল দিয়ে দেব। সেই যে একটা ছোট পাটের গাছ দেখিয়েছিলাম, সেটা এখন বড় হয়ে গেছে। পাতাগুলোও বেশ সুন্দর হয়ে গেছে, তাই ভাবছি আজকে এই পাতাগুলো তুলে ডালের মধ্যে দিয়ে দেব। কয়েকটাই পাতা মাত্র, তাও দেখতে ভালো লাগছে, এত সুন্দর মনে হয় যেন তুলেই নিই। এই দানাটা কোথা থেকে এসেছে আমি নিজেও জানি না, এর আগে কখনো এইরকম হয়নি। আরো অনেক কিছু গাছ হয়েছে, কিন্তু পাট গাছ প্রথমবার দেখলাম আমি এইভাবে হতে, তাও টবের মধ্যে। এই যে পাতাগুলো তুলে নিয়ে চলে এসেছি, এবার রান্না বান্নার জোগাড় করবো। আজকে একটু লাউ পোস্ত বানাবো বলে ঠিক করেছি, সেই জন্য একটা লাউ কিছুটা আগের দিনকেই রান্না করেছিলাম, আজকে বাকিতেই পোস্ত বানিয়ে নেব। লাউ পোস্ত বানানোর জন্য লাউয়ের খোসাটা ছাড়িয়ে একেবারে আলু ভাজা যেভাবে কাটা হয় সরু সরু করে ওরকম ভাবে কেটে নেব। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও ভীষণ সুন্দর। কিছুই মশলাপাতি সেরকম ভাবে লাগে না, ওই কালো জিরে, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা আর পোস্ত বাটা। সাধারণত পোস্তর তরকারিতে ধনেপাতাটা দেওয়া হয় না, কিন্তু আমি এই লাউ পোস্তটাতে একমাত্র ধনেপাতা দিই, বেশ ভালোই লাগে। প্রথমে এই বড় ছুরিটা দিয়েই কাটছিলাম, কিন্তু হাতটা এত স্লিপ করছিল যে আমার এই ছোটটা দিয়ে কাটতে সুবিধা হচ্ছিল। আমি বটি দিয়েও সবজি কাটি, কিন্তু খুব কম, কোনো বড় ধরনের শাক পাতা হলে তবেই। এখানে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, পাট শাকগুলো একটু বেছে রেখেছিলাম, সেগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। লাউ পোস্ত বানানোর জন্য সবার প্রথমে কড়াতে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এর মধ্যে অল্প একটু কালো জিরেও দেব। সাধারণত যে কোনো পোস্তর তরকারি যেভাবে বানানো হয় এটা ঠিক একই প্রসেস, কিন্তু এই লাউ রান্নাটাতে জলের ব্যবহারটা হয় খুবই কম, না দিলেও চলে, কিন্তু আমি একটু অল্প পরিমাণে দিয়েছিলাম। এর মধ্যে কুচানো লাউগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে চাপা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য। এই তো লাউটা অল্প একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে নুন, হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটু ঝাল হলে খেতে ভালোই লাগে। বাবু যেহেতু খাবে না, ও তো স্কুল থেকে খেয়ে আসে, সেই জন্য আমি দুপুরের কোনো একটা সবজিতে একটু পরিমাণে ঝাল দিই। নুন হলুদ দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে আরো একবার চাপা দিয়ে দেবো। ঢাকনা খুলে অল্প একটুখানি আদা বাটা দিলাম, দিয়ে এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্তর সাথেও আমি একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এবার পোস্তটা ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে অল্প একটু ফুটিয়ে নিলেই ব্যাস, লাউ পোস্ত রেডি। আপনারা চাইলে ধনেপাতা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার যেহেতু ভালো লাগে সেই জন্য আমি অল্প একটুখানি করে ধনেপাতা দেবো। ওদিকে ওটা তরকারিটা বসিয়ে দিয়ে বেশ কিছুদিন ধরে একটা পেঁপে ঘরে এনে পড়েছিল, পেঁপেটা পেকে গেছে, ভাবলাম সেটা একটু কেটে খেয়ে নিই। পেঁপে খেতে আমার খুব একটা ভালো লাগে না, তাও খেলাম। এদিকে তরকারিও হয়ে গেছে, এবার এর মধ্যে ধনেপাতা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এই ধনেপাতাটা দেওয়ার পর। ওটা হয়ে যাওয়ার পর আমি ডালটার মধ্যে ফোড়ন দিয়ে নেব। আজকে রান্না বান্না এইটুকুই, বেশি কিছু রান্না বান্না করিনি। আজকে রান্না কোনোটাতেই আলু ব্যবহার করা হয়নি। আলু ছাড়া রান্না বান্না খুব কমই হয় আমার ঘরে, কারণ আলু খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। আমার ডাল রান্না করাও হয়ে গিয়েছে, এদিকে সমস্ত রান্না বান্না গুছিয়ে এই যে ভাত, এখানে আছে লাউ দিয়ে পোস্ত,
আর এই ছোট্ট বাটিতে একটুখানি ঘি মেশা ভাজা করেছি ওর পাপার জন্য। আমি এটা একদমই খেতে পারি না। যদি এটা আলু ভাতের সাথে মাখা হতো তাহলে আমি খেতে পারতাম। এর মধ্যে বাবুও চলে এসেছে স্কুল থেকে, ওর পাপাও চলে এসেছে। আমরা এবার খাওয়া দাওয়া করে নেব, তাই দুজনের জন্য ভাত বেড়ে নিচ্ছি। সারাদিনে এই দুপুরের খাবারটাই আমরা একসাথে খেতে পারি। সকালে আর রাতের বেশিরভাগ দিনই ওর আসতে একটু লেট হয় বলে আমি আগেই খেয়ে নিই। পোস্ত আর ডালের সঙ্গে অল্প একটু লেবু নিলে খেতে বেশ ভালো লাগে। এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেব। আজকে তরকারিটা এতই সুন্দর হয়েছিল যে ডালের প্রয়োজনই পড়ছিল না। আমি তো শুধু লাউ পোস্ত দিয়েই সব ভাত শেষ করে ফেলেছি। এখন বিকেল হয়ে গেছে। আজকে সকালে অনেক জামা কাপড় একসাথে কেচেছিলাম, সেগুলো এখন ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। ঘরের সমস্ত কাজ করতে আমার ভালো লাগলেও এই একটা মাত্র কাজ জামা কাপড় গুছানো, এটা আমার খুব বিরক্তি আসে এটা করতে, কিন্তু তাও করতে তো হবেই। এদিকে বাবুও দুপুরে একটু ঘুমিয়েছিল, এখন বিকেল হয়ে গেছে, এবার ছাদে যাবে বলে বায়না করছে। আমি ওকে বলেই যাচ্ছি যে আমার কাজটা হয়ে যাক, তারপরে ছাদে নিয়ে যাব। বিকেল হয়ে গেলেও এখন প্রচন্ড রোদ। এখানে যেহেতু সন্ধ্যাটা হতে বেশ কিছুক্ষণ সময় লাগে, অনেকটা দেরিতেই সন্ধ্যা হয়, প্রায় 7:30 বেজে যায়। একটু 6টার পর না ছাদে গেলে রোদটা একদমই কমে না। চারিদিকে যখন বর্ষায় ভর্তি, তখন হায়দ্রাবাদে যেন এখনো গরমের শেষ নেই। গরম যেন পড়েই যাচ্ছে তো পড়েই যাচ্ছে। এই যে আমার ঘরদোর গুছানো হয়ে গেছে, ওকে একটু এবার ছাদে নিয়ে যাব। ছাদ থেকে চলে এসেছি, এখন সন্ধ্যাও হয়ে গিয়েছে। তাও এখনো পুরোপুরি ভাবে অন্ধকার হয়নি, এখনো অল্প অল্প ফাঁকা আছে। তবে আমি সন্ধ্যা দেওয়ার প্রস্তুতি নেব, কারণ সন্ধ্যা দিয়ে গোপু সোনাকে খাইয়ে ঘুম পাড়াতে আমার বেশ অনেকক্ষণ সময় লাগে। চলুন সন্ধ্যা দিয়ে নিই, সন্ধ্যা দিয়ে বাবুকে পড়তে বসাতে হবে, তারপর রাতের রান্না বান্নাও আছে। যেহেতু আমি সেলাইয়ের কাজ করি, আপনারা প্রায় অনেকেই জানেন এখন, সেলাইয়ের কাজও আমাকে কিছু করতে হবে। সবার প্রথমে ঘরের গেটে তুলসী তলায় জল দিয়ে এসে আমি আগে তুলসী আরতিটা করে আসি। তারপর ঘরে এসে সমস্ত ঘরে প্রদীপ দেখিয়ে গোপুসোনার আরতি করি। সন্ধ্যা দিয়ে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে আমি এখন চলে এসেছি বাবুকে পড়াতে। বাবু এখন বেশ অনেকটাই লিখতে শিখে গেছে, দেখেও বেশ ভালো লাগছে। আরো পড়তে বসলে বেশিরভাগ সময় লিখতেই যায় খালি। ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন সকলে। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।